আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট এজ লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন লার্নিং, তাছাড়াও আমরা লার্নিং কার্ভসের বিষয়ে জানার চেষ্টা করব। আর আমি আশা করি আপনি যদি এই টপিকটি ভালোভাবে বুঝে নেন তাহলে আপনি এক্সামে অনায়াসে 2 থেকে 3 মার্ক লাভ করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে আমরা শেখার চেষ্টা করি। দেখুন, আমরা সবাই জানি যে আরটি অ্যাক্ট অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট 2009 বিষয়ে। আর এই আরটি অ্যাক্টে বলা হয়েছিল যে বাচ্চাদেরকে সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, অর্থাৎ বাংলাতে যদি আমরা বলি তাহলে বলবো লাগাতার এবং ব্যাপক মূল্যায়ন, যে সিসিইর মাধ্যমে বাচ্চাদেরকে ইভ্যালুয়েশন করার দরকার। আর আরটি অ্যাক্ট সেটা 2010 ইংরেজির 1 এপ্রিল লাগু হয়েছিল। আর আজ পর্যন্ত সিসিইর আন্ডারে বাচ্চাদেরকে ইভ্যালুয়েশন করা হচ্ছে। তাহলে চলুন প্রথমে আমরা জানি ইভ্যালুয়েশন কত ধরনের। দেখুন, ইভ্যালুয়েশনের বাংলা হচ্ছে মূল্যায়ন। আর সাধারণত ইভ্যালুয়েশন হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে অ্যাসেসমেন্ট আর অন্যটা হচ্ছে মেজারমেন্ট। কিন্তু আমাদের জানার প্রয়োজন অ্যাসেসমেন্টের বিষয়ে। দেখুন, অ্যাসেসমেন্ট হচ্ছে আবার 2 ধরনের, একটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা এফএ বলি, আর অন্যটি হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট, যেটাকে আমরা এসএ বলি। দেখুন, আমাদের প্রথমে জানার দরকার যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট কেন কন্ডাক্ট করা হয় এবং সামেটিভ অ্যাসেসমেন্ট কেন কন্ডাক্ট করা হয়। দেখুন, ফরমেটিভ অ্যাসেসমেন্টগুলোতে আমরা বাচ্চার উইকনেসগুলা জানার চেষ্টা করি। বাচ্চার উইকনেসগুলা কীভাবে আমরা জানার চেষ্টা করি, দেখুন সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে। আর ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে বাচ্চাগুলোর উইকনেস জেনে আমরা রিমিডিয়াল টিচিং প্রসেস চালিয়ে যাই। আর যতক্ষণ পর্যন্ত বাচ্চাগুলোর উইকনেসটা ডেভেলপ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমরা রিমিডিয়াল টিচিং চালাতে থাকি। দেখুন, এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট সেটার মধ্যে আমাদের অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট ওয়ার্ক, কুইজেস এগুলা ইনভলভ হয়। অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্টে আমাদের অনলি পাস অ্যান্ড ফেল ইনভলভ হয়, অর্থাৎ অনলি ডাটা কালেকশন। আমরা একটা সামেটিভ অ্যাসেসমেন্টে জানি যে বাচ্চাদেরকে পাস অথবা ফেল ঘোষণা করা হয় এবং তাদের ডাটাগুলো কালেকশন করা হয়। দেখুন, ফরমেটিভ অ্যাসেসমেন্টে ইন্টারনাল এজেন্সি ইনভলভ থাকে। ইন্টারনাল এজেন্সি বলতে আমরা টিচার অ্যান্ড স্টুডেন্টের কথা বলছি। দেখুন, ফরমেটিভ অ্যাসেসমেন্টে যে বাচ্চার উইকনেসগুলা শুধু টিচার অ্যান্ড স্টুডেন্টের মধ্যে সীমিত থাকে, কিন্তু সামেটিভ অ্যাসেসমেন্টে এক্সটার্নাল এজেন্সিও জড়িত হয়ে যায়। অর্থাৎ আপনি দেখবেন যদি বাচ্চায় মেট্রিকে খুব ভালোভাবে মার্ক আনে তাহলে ওই বাচ্চাটির পুরা গ্রামে সুনাম হয়ে যাবে। তখন টিচার প্লাস স্টুডেন্ট প্লাস নাইবারহুড প্লাস প্যারেন্টস জড়িত হয়ে যায়। আর বাচ্চা যদি মার্ক কম আনে তাহলে গড়েও বাচ্চাকে বকুনি হয় আর সমাজেও বকুনি হয়। তখন বাচ্চার যে সামেটিভ অ্যাসেসমেন্টে এক্সটার্নাল এজেন্সিগুলা জড়িত হয়। তখন কথা হচ্ছে যে ফরমেটিভ অ্যাসেসমেন্টে কত মার্কের অ্যাসেসমেন্ট করা হয় অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্টে কত মার্কের অ্যাসেসমেন্ট করা হয়। দেখুন, আমরা জানি ফরমেটিভ অ্যাসেসমেন্ট অর্থাৎ FA1 প্লাস ফরমেটিভ অ্যাসেসমেন্ট 2 আর সামেটিভ অ্যাসেসমেন্ট
1। তখন ফরমেটিভ অ্যাসেসমেন্টে আমাদের হচ্ছে 10 মার্কস, ফরমেটিভ অ্যাসেসমেন্ট 2তে হচ্ছে 10 মার্কস, আর সামেটিভ অ্যাসেসমেন্ট 1-এ হচ্ছে 30 মার্কস। টোটাল আমাদের হচ্ছে 50 মার্কস। আবার ফরমেটিভ অ্যাসেসমেন্ট 3তে হচ্ছে 10 মার্কস, ফরমেটিভ অ্যাসেসমেন্ট 4-এ হচ্ছে 10 মার্কস, অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট 2তে হচ্ছে আবার 30 মার্কস। টোটাল হচ্ছে 50 মার্কস। আর এই টোটাল 50-50 হচ্ছে আমাদের 100 মার্কস। আর এই যে সামেটিভ অ্যাসেসমেন্ট যেটা, সেটা হচ্ছে টার্ম এন্ড টেস্ট বা অ্যানুয়াল টেস্ট। আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা, সেটা হচ্ছে পিরিয়ডিক টেস্ট। দেখুন, যদি এক্সামে আসে থাকে যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্টের পার্সেন্টেজ কত, দেখুন ফরমেটিভ অ্যাসেসমেন্টের পার্সেন্টেজ হচ্ছে 40%। আমরা দেখতে পাচ্ছি যে 10 10 10 40%। আর সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে 60%। যদি আমাদেরকে রেশিও বলা হয় তাহলে আমরা 40/60 করে আমরা বলতে পারি 2:3। অর্থাৎ ফরমেটিভ অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে রেশিও যেটি হচ্ছে সেটা হচ্ছে 2:3। দেখুন, ওখানে আমরা জানবো অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট এজ লার্নিং অ্যান্ড অ্যাসেসমেন্ট ইন লার্নিংয়ের বিষয়ে। আর তারপরে আমরা জানবো লার্নিং কার্ভস কী। অ্যাসেসমেন্ট ফর লার্নিং হচ্ছে আমাদের প্রথমে, অর্থাৎ অ্যাসেসমেন্ট ফর লার্নিং। দেখুন, অ্যাসেসমেন্ট ফর লার্নিং যেটা, সেটা হচ্ছে এফের একটি অংশ। আর অ্যাসেসমেন্ট ফর লার্নিংয়ের বাংলা হচ্ছে শেখানোর জন্য মূল্যায়ন। এই অ্যাসেসমেন্টে বাচ্চাগুলার উইকনেস ফাইন্ড করা হয়, বাচ্চাগুলার উইকনেস ফাইন্ড করা হয়। আর উইকনেস কীভাবে ফাইন্ড করা হয় যদি জিজ্ঞেস করে, তাহলে উইকনেস ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে ফাইন্ড করা হয়, ডায়াগনস্টিক টেস্ট। আর ডায়াগনস্টিক টেস্ট হওয়ার পরে বাচ্চাগুলোকে রিমিডিয়াল টিচিং অর্থাৎ আরটি দেওয়া হয়। দেখুন, এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট, সেটার ক্ষেত্রে অনলি ইন্টারনাল এজেন্সিগুলা জড়িত হয়। আমরা প্রথমেই বলেছি যে স্টুডেন্ট প্লাস টিচার। আর এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্টে একজন টিচারের রোল হচ্ছে এজ এ অ্যাসেসর, টিচারের রোল হচ্ছে অ্যাসেসর। এখন আমরা জানবো তারপরে হচ্ছে যে অ্যাসেসমেন্ট অফ লার্নিং। দেখুন, তারপরে হচ্ছে আমাদের অ্যাসেসমেন্ট অফ লার্নিং। তখন অ্যাসেসমেন্ট অফ লার্নিং যেটা, সেটা হচ্ছে এসের একটি পার্ট। আর অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের বাংলা হচ্ছে শিক্ষার মূল্যায়ন। অর্থাৎ বাচ্চায় কতটুকু শিখেছে সেটা আমরা এক ধরনের মেজারমেন্টের মতো হয়ে যায়। বাচ্চাগুলার ডাটা কালেকশন করা হয়, পাস এবং ফেল ঘোষণা করা হয়। দেখুন, অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ে অনলি পাস অ্যান্ড ফেল, ডাটা কালেকশন and helpful for both internal and external agency। অর্থাৎ টিচার প্লাস স্টুডেন্ট প্লাস প্যারেন্টস প্লাস নেইবারহুড ইনভলভ তখন ফরমেটিভ অ্যাসেসমেন্ট অফ লার্নিংয়ের মধ্যে। যে অ্যাসেসমেন্ট অফ যেটি, সেটাকে আমরা অ্যাচিভমেন্ট টেস্টও বলতে পারি। এখন আমরা জানবো অ্যাসেসমেন্ট এজ লার্নিং কি। দেখুন, অ্যাসেসমেন্ট এজ লার্নিং আবার হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটি পার্ট, অর্থাৎ এফের একটি পার্ট। আর অ্যাসেসমেন্ট এজ লার্নিংয়ের বাংলা হচ্ছে শিক্ষার রূপে মূল্যায়ন। দেখুন, অ্যাসেসমেন্ট এজ লার্নিংয়ে যেটা, সেটাকে আমরা অন্য একটি ভাষায়, অর্থাৎ আমরা অন্যতায় সেটাকে সেলফ লার্নিংও বলতে পারি। সেলফ লার্নিং প্লাস সেলফ অ্যাসেসমেন্ট।
বাচ্চাগুলায় এই যে অ্যাসেসমেন্ট এজ লার্নিং যেটা, সেটার মধ্যে তার নিজের কমি কি সে নিজে অনুভব করবে এবং সে নিজে সেটা কারেক্ট করার চেষ্টাও করবে। দেখুন, কারেক্ট করতে সে সাহায্য করবো যদি আমরা বলি, তাহলে পিয়ার গ্রুপ অ্যান্ড টিচার ইনভলভ থাকবা, টিচারে সাহায্য করবা যে কোচ অ্যান্ড মেন্টর। দেখুন, এই যে অ্যাসেসমেন্ট এজ লার্নিং যেটা, সেটা হচ্ছে পিয়ার অ্যাসেসমেন্ট, অর্থাৎ বাচ্চায় গ্রুপ ডিসকাশনের মধ্যে সে তার নিজেরে অ্যাসেস করব নিজে কতটুকু শিখেছে। আমরা বলতে পারি গ্রুপ ডিসকাশন ইনভলভ থাকে সেটাতে, নো টেস্ট, অর্থাৎ অ্যাসেসমেন্ট এজ লার্নিংয়ে কোনো ধরনের টেস্ট লওয়া হয় নাই। তাছাড়াও গ্রুপ ডিসকাশন বা আমরা সেটাকে কোলাবোরেটিভ অ্যাসেসমেন্টও বলতে পারি। কোলাবোরেটিভ অ্যাসেসমেন্ট। দেখুন, তারপরে আমাদের হচ্ছে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। অ্যাসেসমেন্ট ইন লার্নিং, আর অ্যাসেসমেন্ট ইন লার্নিং যেটা, সেটা হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটি পার্ট। আর অ্যাসেসমেন্ট ইন লার্নিংয়ে আমরা বাংলায় শিক্ষার মাধ্যমে মূল্যায়ন বলতে পারি, অর্থাৎ শেখার মাধ্যমে মূল্যায়ন। দেখুন, অ্যাসেসমেন্ট ইন লার্নিং যেটা, সেটা সাধারণত যখন বাচ্চার ক্লাস চলে, অর্থাৎ ক্লাস চলাকালীন অবস্থায় বাচ্চাদেরকে যে অ্যাসেস করা হয় সেগুলোকে অ্যাসেসমেন্ট ইন লার্নিং বলা হয়। দেখুন, অ্যাসেসমেন্ট ইন লার্নিং এ সেন্টার পয়েন্ট হচ্ছে কোয়েশন, অর্থাৎ অ্যাসেসমেন্ট ইন লার্নিংয়ে প্রাথমিকভাবে কোয়েশনগুলা থাকে। একটা ক্লাসে যখন বাচ্চাদেরকে পড়ানো হয়, তখন পড়াতে যে কোয়েশনগুলো জিজ্ঞাসা করা হয় তাকে, সেটাকে অ্যাসেসমেন্ট ইন লার্নিং বলা হয়। মনে করুন আমি এখন ক্লাস নিচ্ছি ইউটিউবে, আর আপনাকে দু একটি কোয়েশন জিজ্ঞেস করলাম, তখন ওই কোয়েশন জিজ্ঞেস করাকে বলা হবে অ্যাসেসমেন্ট ইন লার্নিং। দেখুন, অ্যাসেসমেন্ট ইন লার্নিংও নো টেস্ট, কোনো ধরনের টেস্ট থাকে না অ্যাসেসমেন্ট ইন লার্নিংয়ে। এখন যদি আমি সেটাকে সাম আপ করি, তাহলে এইভাবে করতে পারি যে অ্যাসেসমেন্ট ফর লার্নিং, অ্যাসেসমেন্ট এজ লার্নিং, অ্যাসেসমেন্ট ইন লার্নিং, এগুলো হচ্ছে ফরমেটিভ অ্যাসেসমেন্টের একটি পার্ট, অর্থাৎ এফের একটি পার্ট। আর অনলি অ্যাসেসমেন্ট অফ লার্নিং যেটা, সেটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্টের একটি পার্ট। দেখুন, ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে গঠনমূলক মূল্যায়ন, অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে যোগাত্মক মূল্যায়ন। ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা, সেটা বাচ্চাদেরকে ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে উইকনেসগুলো জানা যায়, আর উইকনেস জানে বাচ্চাদেরকে আবার রিমিডিয়াল টিচিং দেওয়া হয়। আর সামেটিভ অ্যাসেসমেন্টে বাচ্চাদেরকে শুধু পাস অ্যান্ড ফেল ঘোষণা করা হয়, বাচ্চাদের কাছ থেকে অনলি ডাটা কালেকশন করা হয়। ফরমেটিভ অ্যাসেসমেন্টে ইন্টারনাল এজেন্সি ইনভলভ থাকে, অ্যান্ড সামেটিভ অ্যাসেসমেন্টে এক্সটার্নাল এজেন্সি ইনভলভ থাকে। আশা করি আপনি অ্যাসেসমেন্ট ফর, এজ, অফ, ইন খুব ভালোভাবে বুঝেছেন। এখন আমরা জানবো লার্নিং কার্ভস কি। আচ্ছা, একটি পয়েন্ট আপনি জানে রাখবেন যে কোয়েশন মেথড যেটা, সেই মেথডটি কে দিয়েছিলেন? দেখুন, কোয়েশন মেথডটি সুক্রাতে দিয়েছিলেন। সেটা আপনি রাখবেন, যাহাতে স্টেট এক্সামে এগুলা অনেক সময় জিজ্ঞেস করে থাকে। দেখুন, তারপরে হচ্ছে লার্নিং কার্ভস। লার্নিং কার্ভস, দেখুন, আমরা যে কোনো কাজ প্রথমে কী করি, খুব মনোযোগের সাথে স্পিডে করে নেই, তারপরে আমরা বোর হয়ে যাই। তারপরে আমরা কী করি, আবার যখন বোর হয়ে গেলাম, তখন কাজটা করতে করতে তো প্রায় শেষের দিকে এসে যায়, তখন আমরা খুব জোর লাগিয়ে দেই, তখন কাজটা সম্পূর্ণ হয়ে যায়। অনুরূপভাবে লার্নিংয়ের মধ্যেও একটি কার্ভস রয়েছে, আর এই কার্ভসের বিষয়ে এখন আমরা জানব। দেখুন, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে আমরা তো অ্যাসেসমেন্ট অফ লার্নিং, এজ লার্নিং, ইন লার্নিংগুলো জানলাম, তাহলে আমাদের লার্নিং কার্ভসগুলো জানার প্রয়োজন কী? দেখুন, আপনি যদি লার্নিং কার্ভসটা না বুঝেন, তাহলে আপনি বাচ্চাদেরকে কোন সময় হোমওয়ার্ক বেশ দিতে হবে বা কোন সময় শিক্ষাদান করতে হবে, সেগুলো আপনি বুঝতে পারবেন না। দেখুন,
লার্নিং কার্ভসের মধ্যে রয়েছে প্রথম হচ্ছে ওই যে পয়েন্ট যেটা সেটাকে আমরা যদি ওয়াই ধরে নেই আর সেটাকে যদি আমরা এক্স ধরে নেই তাহলে আমরা একটা গ্রাফ ড্র করতে পারি সেখানে। আর এই যে পয়েন্ট যেটা সেটা হচ্ছে 0, সেটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। একটা বাচ্চা যখন ওই ইনিশিয়াল পয়েন্টে থাকে তখন বাচ্চা মোর এক্সাইটেড থাকে, বাচ্চা খুব বেশি এক্সাইটেড থাকে, তখন বাচ্চার শিক্ষণ খুব তাড়াতাড়ি হয়ে যায়। তারপরের যে আমাদের স্টেজ হচ্ছে সেটা হচ্ছে মিডিল পয়েন্ট। যখন প্রথম হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট, তারপরে হচ্ছে আমাদের মিডিল পয়েন্ট। বাচ্চা যখন মিডিল পয়েন্টে এসে যায় তখন বাচ্চার শিক্ষার মধ্যে একটু ফ্লাকচুয়েশন আসতে থাকে, তারপরে একটু স্লো হয়ে যায়। এরপরে আমাদের হচ্ছে যে প্লেটু, আর এই প্লেটুটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, আর প্রায় এক্সামে সেটা জিজ্ঞাসা করে থাকে। তখন প্লেটু যেটা সেটা হচ্ছে সবচেয়ে বোরিং টাইম বাচ্চার। যখন বাচ্চার কাছে প্লেটু এসে যায় তখন বাচ্চার পড়ায় মনোযোগ লাগে না, তখন বাচ্চা প্রায় সময় স্কুলও ছেড়ে দেয়। তখন এই প্লেটুতে হয় কি, বাচ্চার শিক্ষা আবার ফ্ল্যাকচুয়েশন হতে থাকবে, তারপরে নিচের দিকে গিরে যাবে। সেটা হচ্ছে তখন সেটাকে যদি আমি নাম্বারিং করে নেই, সেটা হচ্ছে 1, তারপরে হচ্ছে 2 এই পয়েন্টটা, তারপরে হচ্ছে প্লেটু, এই যে 3 নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে প্লেটু। তারপরে বাচ্চার হচ্ছে লাস্ট পয়েন্ট যেটাকে আমরা সাইকোলজিক্যাল লিমিট বলি। লাস্ট পয়েন্ট হচ্ছে সাইকোলজিক্যাল লিমিট। বাচ্চার যখন সাইকোলজিক্যাল লিমিট এসে যায় তখন বাচ্চা কি করে, তখন কাজটি সম্পূর্ণ হওয়ার পর্যায়ে এসে যায়, তখন বাচ্চায় খুব এক্সাইটেডের সহিত আবার জোর লাগিয়ে দেয়, তখন পড়াটা বাচ্চায় সম্পন্ন করে। আর সেটা হচ্ছে স্টেপ নাম্বার 4। দেখুন, তখন আমাদের সবচেয়ে মনে রাখার প্রয়োজন হচ্ছে যে যখন একটা বাচ্চা প্রথমে স্কুলে এন্ট্রি হবে তখন বাচ্চাদেরকে আমরা যেভাবে শেপ দিব সেইভাবে বাচ্চা একটা শেপ নিবে। তখন বাচ্চা যখন মিডিল পয়েন্টে এসে যায় তখন বাচ্চাদেরকে আমরা সেলফ লার্নিংয়ের বিষয়ে অবগত করার দরকার। এরপরে যখন প্লেটু এসে যায় বাচ্চাদেরকে, তখন বাচ্চাদেরকে আমরা কোর্স স্কলাস্টিক অ্যাক্টিভিটিগুলো করানোর দরকার যাতে বাচ্চা বোর না হয়। তারপরে তো বাচ্চা যখন ম্যাচিউর হয়ে যায়, তখন সাইকোলজিক্যাল লিমিট যখন আসে, একটা বাচ্চা তখন ওই একটা পার্টিকুলার টপিকের বিষয়ে ম্যাচিউর হয়, তখন ওই বাচ্চাটায় বুঝে নেয় যে ওই টপিকটা আমার জন্য কতটুকু ইম্পর্ট্যান্ট, তখন বাচ্চায় খুব জোর লাগিয়ে দেয়, তখন সে সাইকোলজিক্যাল লিমিটটা পার হয়ে যায় আর বাচ্চা অবশেষে এক্সামটা ক্লিয়ার করে। আশা করি আপনি আজকের অ্যাসেসমেন্ট অফ লার্নিং, অ্যাসেসমেন্ট এজ লার্নিং, ফর লার্নিং অ্যান্ড লার্নিং কার্ভস খুব ভালোভাবে বুঝেছেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশের বেল আইকনটিও টিপে দিবেন যাতে কোনো নোটিফিকেশন মিস না হয়। আর সবার সাথে শেয়ার করবেন যাতে সবার সাহায্য হয়। আর পরবর্তী ক্লাসে আপনি কী পড়তে চান তা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।